নমস্কার, আমি সৃজা। শুরু হয়ে গেল বেঙ্গল বিজনেস সামিট। এটা আর নতুন করে আপনাদেরকে বলার কিছু নেই। আপনারা এতদিনে জেনে গেছেন যে বেঙ্গল বিজনেস সামিট আসলে কি। এটা খায় না মাথায় দেয়, মানে এটা খায়ও না আর মাথায় তো দেয়ই না। সে সম্পর্কে আপনাদের এখন একটা ধারণা হয়ে গেছে, তাই নতুন করে আর বলার কিছু নেই। কারণ বছরে বারংবার হতে থাকে এই বেঙ্গল বিজনেস সামিট। আমরা দেখতে পাই বড় বড় হোর্ডিং, বেঙ্গল মিন্স বিজনেস। তো এই বেঙ্গল মিন্স বিজনেস, এই কেসটা কি? এই কেসটা আর কিছুই না। এই কেসটা হচ্ছে মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা, মানুষের করের কোটি কোটি টাকা খরচ করে বেশ কিছু শিল্পপতিকে ডাকেন এই রাজ্যে। শিল্পপতিরাও আসেন এবং তারা কিছু প্রতিশ্রুতি দেন। ওই দেখবেন আমরা অনেক সময় বিয়ে বাড়িতে গেলে হয় যে অনেক দিন কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, সেই রকম একটা মানুষের সঙ্গে হঠাৎ করে বিয়ে বাড়িতে দেখা হয়ে গেল। তখন আমরা এরকম বলি যে ঠিক আছে, এবার থেকে ফোন করবো, এবার থেকে যোগাযোগ রাখবো। তারপর বাড়ি ফিরে ভুলে যাই, আর হয় না 5টা কাজের চাপে। সেই রকমই মানে শিল্পপতিরা ভাবেন যে ঠিক আছে, 2-3 দিনের জন্য এরম এলাম, এরম একটা সার্কাস দেখলাম, খেলাম দিলাম, মোচ্ছব করলাম, তো কিছু তো প্রতিশ্রুতি দিতে হবে, মৌখিক প্রতিশ্রুতি। প্রতি বছরই ওনারা এরকম দিয়ে যান। তো 2015 থেকে শুরু হয়েছে, এটা 2025 সাল। মোটামুটিভাবে এই 10 বছরের ডেটা নেই আমার কাছে, 2023 পর্যন্ত ডেটা আমার কাছে এসছে যে মমতা ব্যানার্জি ঠিক কোন প্রজেকশন দিয়ে, কত টাকার প্রজেকশন দিয়ে এই বেঙ্গল বিজনেস সামিট করেছেন এ রাজ্যে। কোটি কোটি টাকা খরচ করেছেন, মোচ্ছব করিয়েছেন, উড়িয়েছেন আপনার আমার ট্যাক্সের টাকা। আর তার বদলে শিল্পপতিরা কি কি মৌখিক প্রতিশ্রুতি ছুঁড়ে দিয়ে চলে গেছেন, তারপরে আর ফিরে তাকাননি। তো আমি একটুখানি বলবো হিসেবটা। প্রথম সম্মেলন হয়েছিল 2015-এ। সেখানে মমতা ব্যানার্জির প্রজেকশন ছিল 40,197 কোটি 25 লক্ষ টাকা। এসব হিসেব আমরা মুখে বলতেই অস্বস্তি হয়, এটা ক্যালকুলেটর বা কম্পিউটারেই করা উচিত। যাই হোক, তো মৌখিক প্রতিশ্রুতি শিল্পপতিদের তরফ থেকে ছিল 17,660 কোটি টাকা। 2016-এ ছিল 2,50,253 কোটি 74 লক্ষ টাকা। শিল্পপতিদের তরফ থেকে মৌখিক প্রতিশ্রুতি ছিল 5,204 কোটি টাকা। 2017-এ 2,35,290 কোটি 3 লক্ষ টাকা। 2017-এ শিল্পপতিদের ছিল 4,074 কোটি টাকা। 2018-এ 2,19,925 কোটি টাকা। 2018-এ শিল্পপতিদের তরফ থেকে প্রতিশ্রুতি ছিল 4,722 কোটি টাকা। 2019-এ 2,84,288 কোটি টাকা। শিল্পপতিদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল 4,722 কোটি টাকা। 2019-এ 2,84 কোটি 288 কোটি টাকা। শিল্পপতিদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল 5,844 কোটি টাকা। 2021-22-এর মমতা ব্যানার্জির 20-21-এর প্রজেকশনটা আমার কাছে নেই, কিন্তু শিল্পপতিদের তরফ থেকে 5,535 কোটি এবং 22-এ 4,535 কোটির আশ্বাস দেওয়া হয়েছিল। আবার 2023-এ 3,076,288 কোটি টাকার প্রজেকশন দেখিয়ে বেঙ্গল বিজনেস সামিট করেছিলেন মমতা ব্যানার্জি এবং শিল্পপতিদের কাছ থেকে মৌখিক আশ্বাস পেয়েছিলেন 2,366 কোটি টাকা। এই হচ্ছে মোটামুটিভাবে ওনার প্রজেকশন এবং শিল্পপতিদের মৌখিক প্রতিশ্রুতি। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে মৌখিক প্রতিশ্রুতি, এর যদি 1%ও এ রাজ্যে আসতো শিল্পের জন্য, তাহলে বলার কিছু ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে যে এর 1%ও এ রাজ্যে আসেনি। মানে এই যে বছর বছর গত 10 বছর ধরে কোটি কোটি টাকা, ট্যাক্সের টাকা খরচ করে উনি শিল্প সম্মেলন করেছেন, তার নিট ফল আসলে 0। আসলে শিল্পপতিদের নিয়ে উনি একটা মচ্ছব করেছেন, 2-3 দিনের এলাহি খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। আর তার সঙ্গে কখনো কখনো নিজে বিদেশ ট্যুরে গেছেন, মানে বেড়াতে যাচ্ছেন একজন মানে মুখ্যমন্ত্রী, এরমভাবে বলতে তো খারাপ লাগে, উনি বলেছেন আমি শিল্প সম্মেলনে যাচ্ছি বলে গাদাগুচ্ছের ওই কুণাল ঘোষ লোকেদের মতন আর কি, ওই সাংবাদিক যারা নিজেদেরকে সাংবাদিক বলে চালায় তাদেরকে সঙ্গে নিয়ে গেছেন শিল্প সম্মেলনের নামে বিজনেস ট্যুর করতে। এই হচ্ছে গত 13 বছরের শিল্পের সম্ভাবনা, শিল্পের প্রস্তুতি এবং শিল্পের পরিকাঠামো পশ্চিমবঙ্গে। এই বিষয়গুলো আপনারা সবাই জানেন, মানে এই আপনারা যারা ভোট টোট দেন মমতা ব্যানার্জিকে,
তারাও জানেন, আমি জানি, তাই এগুলো নিয়ে নতুন করে আর বলার কিছু থাকে না, আর বলার মতন কোনো আগ্রহও জন্মায় না। বিষয়টা হচ্ছে যে কিছু কাজ করলে তো সেটা নিয়ে বলা যায়, কিছুই না করলে কি নিয়ে বলবো বলুন তো। আমরা বরং এর উল্টো পিঠটা নিয়ে একটুখানি আলোচনা করি, যেটা আলোচনা করতে আজকে এসেছি, সময় দিয়েছি যেটা আলোচনা করতে, সেটা নিয়ে একটু কথা বলি। আসলে আমি দেখেছি অনেক সময়ই, মানে বেশিরভাগ সময়ই অনেক মানুষ বলেন যে বামফ্রন্টে নাকি এ রাজ্যে কোনো শিল্প করতে দেয়নি, এ রাজ্যে নাকি শিল্প হয়নি, 34 বছরে নাকি কোনো শিল্প হয়নি। দেখুন 34 বছরে কি শিল্প হয়েছে না হয়েছে সেটা নিয়ে আলোচনা করব, আগেও ভিডিওতে আমি করেছি, দরকার পড়লে চেক করে নেবেন, কিন্তু আবারও আজকেও করব। কিন্তু তার আগে একটুখানি কয়েকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে বামফ্রন্টের আমলে 34 বছরে কি শিল্প হয়েছে সেটা নিয়ে আলোচনা করার আগে আপনাকে একটুখানি স্বাধীনতার পর থেকে ভাবতে হবে। কারণ বামফ্রন্টের 34 বছরের আগে এ রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস, তারা ছিল 30 বছর, প্রায় মাঝখানে 2-2.5 বছর বোধহয় যুক্তফ্রন্ট ছিল, তাছাড়া 30 বছর ক্ষমতায় ছিল কংগ্রেস। তো আমাদের স্বাধীন ভারতবর্ষের, স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম প্রফুল্লচন্দ্র ঘোষ। অনেকেই এটা জানেন না, বলেন বিসি রয়। বিসি রয় আমাদের প্রথম মুখ্যমন্ত্রী নন, প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। উনি 3 মাস মতন ছিলেন, এই শিল্পের কারণের জন্যই ওনার চাকরিটা খেয়ে নিয়েছিলেন বিসি রয় আর নেহেরু আর গান্ধী মিলে, সেটা অন্য একদিন আলোচনা করা যাবে। কিন্তু তারপরে ক্ষমতায় আসেন বা সরকারে আসেন বিধানচন্দ্র রায়, আমাদের রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এবং ক্ষমতায় আসার পরেই, সরকারে আসার পরেই যেটা হয় সেটা হচ্ছে যে নেহেরুজি ওনাকে দিয়ে বা ওনার সঙ্গে কথা বলে সমশুল্ক নীতিতে একটা সদর্থক বার্তা আদায় করে নেন, মানে উনি সম্মতি দিয়ে দেন এই সমশুল্ক নীতি বা মাসুল সমীকরণ নীতি। আর সেখানেই পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনায় যে কফিন, সেটাতে পেরেকটা পুঁতে দিয়ে গেছেন বিধানচন্দ্র রায়। এটা আপনাকে বুঝতে হবে সবার প্রথম বামফ্রন্টের শিল্প নিয়ে আলোচনা করতে গেলে। কিরকম এই মাসুল সমীকরণ নীতি বা সমশুল্ক নীতি কি, সেটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন, তাও আমি এই সংক্ষিপ্ত পরিসরে ছোট করে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি। সমশুল্ক নীতি হচ্ছে সেম ফেয়ার এক্সচেঞ্জ, মানে ধরুন আমার পাশের রাজ্য ঝরিয়া, সেখানে কয়লা পাওয়া যায়, তো সেখান থেকে আমার পাশের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কয়লা আসতে গেলে যে টাকাটা দিতে হবে, যে ফেয়ার চার্জটা দিতে হবে, সেই একই টাকাটা দিতে হবে মহারাষ্ট্রে যেতে গেলে, সেই একই টাকাটা দিতে হবে গুজরাটে যেতে গেলে। তো এই কারণের জন্য পশ্চিমের রাজ্যগুলোকে প্রথমেই কংগ্রেস গলা টিপে মেরে দেয় শিল্প সম্ভাবনার ক্ষেত্রে। এবং আরও বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে এই সমশুল্ক নীতি প্রয়োগ করা হয়েছিল ইস্পাত এবং কয়লার ক্ষেত্রে, যে দুটো ভারী শিল্পের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাঁচা মাল। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই সময় তুলো বা কার্পাসে কিন্তু পশ্চিমবঙ্গ অনেক সমৃদ্ধ ছিল, সেখানে কিন্তু সমশুল্ক নীতি প্রয়োগ করা হয়নি। সেটাতে যদি সমশুল্ক নীতি প্রয়োগ করা হতো তাহলে এ রাজ্যের যারা তুলো বা কার্পাস ব্যবসায়ী ছিলেন সেই সময়, তারাও বেশ কিছু শিল্প স্থাপন করতে পারতেন, শিল্পে উন্নতি করতে পারতেন। কিন্তু আশ্চর্যজনকভাবে শুধুমাত্র ইস্পাত এবং কয়লার ক্ষেত্রে এই সমশুল্ক নীতি প্রয়োগ করা হয়েছিল, কিন্তু তুলো বা কার্পাসের ক্ষেত্রে নয়। প্রথমেই একটা পেরেক পুঁতে দেওয়া হলো। অথচ আশ্চর্যের ব্যাপার, তারপরেও কংগ্রেস 30টা বছর ধরে এ রাজ্যে ক্ষমতায় ছিল, সেটার কোনো রকম মডিফিকেশন, কোনো রকম চেষ্টা চরিত্র করেনি সেটাকে সংশোধিত করার। তারপরের যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইসেন্স রাজ। মানে এ রাজ্যে শিল্প করতে গেলে শিল্পপতিদের কেন্দ্রীয় সরকারের একাধিক লাইসেন্স লাগতো। লাইসেন্স মানে সম্মতি লাগতো, বিভিন্ন জায়গায় পারমিশন লাগতো, আর সেটার জট এত বেশি ছিল যে কোনো একটা শিল্প স্থাপন করতে গেলে শিল্পপতিরা এতগুলো পারমিশন নিতে নিতে এমনিতেই সেটা দেরি হয়ে যেত। দ্বিতীয়ত এত বেশি সময় সাপেক্ষ ব্যাপার ছিল যে অনেক শিল্পপতি এখানে শিল্প করতে চাইতেন না এই লাইসেন্স রাজের জন্য। অথচ বামফ্রন্টের 34 বছরের আগে 30 বছর কংগ্রেস এখানে ক্ষমতায় ছিল, তারা কিন্তু এই লাইসেন্স রাজকে সরলীকরণ করার কোনো চেষ্টা করেনি। এই লাইসেন্স রাজ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অনেকবার কথা বলেছিলেন, অনেকবার এটার বিপক্ষে কথা বলেছিলেন, এবং তারপরে 90-এর দশকে এই লাইসেন্স রাজকে সরলীকরণ করা হয়। আর সেই কারণের জন্য 90 দশকে বিধানসভায় জ্যোতিবাবু নতুন করে শিল্পনীতি আনেন। অর্থাৎ একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসছে 1977-এ, আর নতুন করে শিল্প নীতি তৈরি হচ্ছে 1990-তে।
বা ওই 90-এর দশকে, অর্থাৎ 20টা বছর এমনিতেই লড়াই করতে করতে চলে গেল। তারপরেও আপনারা যারা বলেন যে বামফ্রন্ট এই রাজ্যের জন্য কোনো শিল্প করেনি, কোনো কিছু করেনি, তাদেরকে একটুখানি বলে দিই, খুব ছোট করে বলে দিই, যে এ রাজ্যে যে শেষ পেট্রোকেমটা হয়েছিল, হলদিয়া পেট্রোকেমিক্যাল, করেছিলেন জ্যোতিবাবু। এ রাজ্যে যে শেষ তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, করেছিলেন জ্যোতিবাবু। এ রাজ্যে যে শেষ আইটি সেক্টরটা হয়েছিল, বা একটাই আইটি সেক্টর হয়েছিল, সেক্টর 5, সেটা করে গিয়েছিলেন জ্যোতিবাবু। অর্থাৎ যা করেছে এ রাজ্যে, যেটুকু যা শিল্প হয়েছে, একমাত্র বামফ্রন্ট সরকার করেছে। হ্যাঁ, কিছু শিল্প বন্ধ হয়েছে, কিন্তু শিল্প কখনো সরকার বন্ধ করে না। কেন করবে বন্ধ? সরকারের তো লাভ। শিল্প চললেই তো বেকারের, এই যে বেকার, তারা চাকরি পাবে। সরকার কেন শিল্প বন্ধ করতে যাবে? ডানলপ বন্ধ হয়েছে কারণ ওরা মডিফাই করেনি, ওরা সেই পুরনো প্রাচীন পদ্ধতিতে পড়েছিল। তারপরে একের পর এক মালিকানা হস্তান্তর হয়েছে। পবন রুইয়া শেষ পর্যন্ত খেয়ে নিয়েছে, যেসব পবন রুইয়া খেয়ে নিয়েছে। দুর্গাপুরের এমএমসি বুদ্ধবাবু 5টা ব্যাংকের কনসোর্টিয়াম তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এই মমতা ব্যানার্জি সেটার ফলো আপ করেনি বলে অত বড় একটা কারখানা শ্মশান হয়ে গেছে। এরকম একাধিক নাম এই মুহূর্তে আমি বলতে পারি, আগেও ভিডিওতে বলেছি, পারলে একটুখানি দেখে নেবেন। এই সমস্ত কিছু হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে। আর আপনাদের মমতা ব্যানার্জি, আপনারা যারা বলেন মমতা ব্যানার্জি নাকি, মানে বামফ্রন্টের থেকে নাকি মমতা ব্যানার্জির আমলে ভালো আছেন, তাদের একটু লজ্জা করে না? কি ভাবছেন আপনারা? এইভাবে ভাতা নিয়ে আপনাদের সারা জীবন চলে যাবে? আগামী প্রজন্মটার কথা ভাববেন না? এ রাজ্যের সব থেকে বড় গার্মেন্ট হাব তৈরি করতে চেয়েছিল বামফ্রন্ট সরকার। এই যে নবান্ন, আপনাদের দিদিমণি উঠে বসে আছেন 14 তলায়, ওই নবান্নতে বাংলার যে হাট, সেই হাট থেকে, মানে ওই মংলা হাট, সেই মঙ্গলা হাট থেকে শুরু করে একাধিক হাট, যে সমস্ত এই হাটের ব্যবসায়ীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা গার্মেন্টের ব্যবসা করেন, বস্ত্র ব্যবসায়ী, তাদেরকে এক ছাদের তলায় আনার জন্য নবান্ন বানানো হয়েছিল। আজ যদি দিদিমণি ওই নবান্নটা দখল করে বসে না থাকতেন, ওখানে একটা গার্মেন্ট হাব হতো। ভাবুন তো, সমস্ত ব্যবসায়ীরা একটা সুন্দরভাবে মাথার ছাদ পেতেন। আর আপনারা বলছেন বামফ্রন্ট কিছু করেনি। একটুখানি জানুন, জানার চেষ্টা করুন। এই ভাতা নিয়ে আর কতদিন চালাবেন? আপনাদের মনে হয় না যে কি অবস্থা রাজ্যটার হচ্ছে? গত 13 বছরের শিক্ষা ব্যবস্থা দেখুন। শিল্প তো ছেড়েই দিলাম, 13 বছরে তো চপ শিল্প ছাড়া এ রাজ্যে আর কিছু হয়নি। স্বাস্থ্য ব্যবস্থা দেখুন, সরকারি হাসপাতালে চিকিৎসারত ডাক্তারকে মেরে ফেলা হচ্ছে এবং তার বিচারটা পর্যন্ত হতে দিচ্ছে না। তো এইরকম অবস্থায় যারা এখনো পর্যন্ত বলছেন বামফ্রন্ট কিছু করেনি, তারা একটু পড়াশোনা করুন, একটু সমশিল্প নীতি সম্পর্কে জানুন, একটু লাইসেন্স রাজ সম্পর্কে জানুন, এবং এ রাজ্যের যে কটা শিল্প রয়েছে, সেই শিল্প কারা এনেছে, কিভাবে এনেছে, এগুলো সম্পর্কে ডিটেলে জানুন। আর এই যে বিজনেস সামিট, সেটাকে নিয়ে একটু লজ্জা পান।